আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজার অলৌকিক যোদ্ধারা, যুদ্ধবাজ নেতানিয়াহুর ঘুম হারাম করল যারা। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে 2 ইসরায়েলি সৈন্যকে গ্রেফতার বেলজিয়াম পুলিশ। সাইপ্রাস ভেঙে 2 রাষ্ট্র গঠন, তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের স্বীকৃতি চান এরদোগান। যেভাবে এআই বদলে দিল ইসরায়েল ইরান যুদ্ধের পুরো খেলা। যুক্তরাষ্ট্রের হাতে এলো মরণঘাতী ড্রোন লুকাস, আধিপত্য বিস্তারের জন্যই কি এমন পদক্ষেপ? 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসছে ইরান। রুশ সেনা মারলে পয়েন্ট পাচ্ছে ইউক্রেনীয় সেনারা, ঠিক যেন ভিডিও গেম কল অফ ডিউটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার অলৌকিক যোদ্ধারা, যুদ্ধবাজ নেতানিয়াহুর ঘুম হারাম করল যারা। ইসরায়েলের মতো না আছে অত্যাধুনিক সমরাস্ত্র, না আছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, আছে শুধু বুক ভরা সাহস আর নিজ ভূমি রক্ষার অটুট সংকল্প। আর এই শক্তিতেই দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন আল কুদস ব্রিগেড। পবিত্র ভূখণ্ড গাজা উপত্যকা নিয়ে যে সোনালী স্বপ্ন বুনতে শুরু করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, তা এখনই ক্রমশই দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। আর সেই স্বপ্ন গুড়িয়ে দিতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে আল কুদস ব্রিগেডের সাহসী সদস্যরা। ধ্বংসস্তূপের মধ্যেই দখলদার বাহিনীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইস্পাত দৃঢ় এই প্রতিরোধ যোদ্ধারা। আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত হয়েও গাজার যোদ্ধাদের শেষ করতে পারছে না নেতানিয়াহুর বাহিনী। আল কুদসের অদৃশ্য শক্তি বারবার ক্ষমতাচ্যুত করে ফেলেছে ইসরায়েলি পরিকল্পনা। বিশ্লেষকদের মতে ইসরায়েলি সেনারা গাজায় তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারছে না, যার ফলে সেনাদের মনোবলে ভাঙন ধরছে। আল কুদস ব্রিগেডের বরাতে সংবাদ মাধ্যম আল মায়া জানিয়েছে, গাজা উপত্যকার দখলকৃত অঞ্চল সেদের মেপলস ও নিজেকে রক্ষা করে সিরিজ রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। শুধু আল কুদস নয়, ইসরায়েলি বাহিনীর কঠিন পরীক্ষা নিচ্ছে আরেক প্রতিরোধ সংগঠন আল আকসা মার্টায়ার্স ব্রিগেড। এক বিবৃতিতে তারা জানায়, খান ইউনিসের উত্তরাংশের 5 নম্বর স্ট্রিট এলাকায় একটি ইসরায়েলি সামরিক বাহন লক্ষ্য করে মর্টার দিয়ে হামলা চালিয়েছে তারা। গাজার দক্ষিণ অঞ্চল, বিশেষ করে খান ইউনিস, এখন ইসরায়েলি বাহিনীর জন্য ভয়াবহ হামলার ক্ষেত্র হয়ে উঠেছে। এই অঞ্চলের অধিকাংশ এলাকাতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনি যোদ্ধারা। পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের অভাব, দুর্বল নেতৃত্ব ও আগোছালো কৌশলের কারণে ইসরায়েলি বাহিনীর অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে ফিলিস্তিনি প্রতিরোধের অটুট সংকল্প এবং ইসরায়েলি আধিপত্য মেনে না নেওয়ার কারণে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা প্রক্রিয়াও প্রভাবিত হচ্ছে। বিশেষ করে গাজার স্থলভাগে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পদক্ষেপের পর ইসরায়েলি ট্যাঙ্কের উপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলার প্রবণতা বেড়েই চলেছে। এতে করে নেতানিয়াহুর প্রশাসন ব্যাপক রাজনৈতিক ও সামরিক চাপে পড়েছে। প্রতিরোধ গোষ্ঠীর এই ধরনের অপারেশনে স্পষ্ট বার্তা দেয়, ইসরায়েলি বাহিনী গাজায় তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মধ্যস্থতাকারীরাও এখন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছে। ফলে দখলদার বাহিনী পবিত্র ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের মতো পরিকল্পনার দিকে হাঁটতে বাধ্য হচ্ছে বলেও জানিয়েছে লেবাননের গণমাধ্যম আল মায়েদিন। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান ঘটনার খবর, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত 20 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে অনেকে। এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে বিশ্বের বহু নামকরা গণমাধ্যম। কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত শিরোনামে খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা
বিষ বলে জানানো হয়। ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। এই সংস্থাটিও খবর প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দেয়। আরেক মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত শিরোনামে এই খবর জানিয়েছে। উত্তরায় বিমান দুর্ঘটনার খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজও। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেটস টাইমসও ঢাকার মর্মান্তিক এই খবর দিয়েছে। খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্টও। পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবর প্রকাশ করেছে। এছাড়াও এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের প্রধান প্রায় সব গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে। এদিকে ভয়াবহ প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই সমবেদনা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি জাতিসংঘ আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে বহু শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এই দুঃখজনক দিনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত 2 ইসরায়েলি সৈন্যকে গ্রেফতার করেছে বেলজিয়ামের ফেডারেল পুলিশ। মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন, HRF ও গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক এর পক্ষ থেকে অভিযোগের পর তাদের গ্রেফতার করা হয়। HRF এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার ইসরায়েলি দম্পতি বেলজিয়ামের টুম রোলাল্ড সঙ্গীত উৎসবে অংশ নিতে এসেছিলেন। সেখানে কৌশলে তাদের শনাক্ত করা হয়। পরে বেলজিয়াম পুলিশ তাদের গ্রেফতার করে। HRF জানায়, বুমের টুম রোল্যান্ড উৎসবে স্পষ্ট শক্তি প্রদর্শনের মাধ্যমে সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। তবে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে বর্তমানে একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। গত সপ্তাহে HRF ও প্ল্যান যৌথভাবে বেলজিয়ামে যুদ্ধাপরাধের অভিযোগ করে। এই দুইটি মানবাধিকার গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে ঘটনার গুরুত্ব তুলে ধরে বলেছে, এই উন্নয়ন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি ইঙ্গিত দেয় যে বেলজিয়াম আন্তর্জাতিক আইনের অধীনে তার এখতিয়ারকে স্বীকৃতি দিয়েছে এবং অভিযোগগুলোকে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করছে। তারা আরো উল্লেখ করে, এটি এমন এক সময় যখন বিশ্বের অনেক সরকার প্রায় নীরব। এই পদক্ষেপটি একটি স্পষ্ট বার্তা দেয় যে আন্তর্জাতিক অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগ এবং চাপে এখনো কিছু দেশে যুদ্ধাপরাধের অভিযোগে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে। বেলজিয়ামের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সাইপ্রাসে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ভূমধ্যসাগরীয় এই দ্বীপপুঞ্জের বিদ্যমান বিভাজন মেনে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান। আনুষ্ঠানিকভাবে সাইপ্রাস বর্তমানে 2 ভাগে বিভক্ত হয়েই আছে, যার একটি অংশ টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নামে পরিচিত। এখানে টার্কিশ সাইপ্রিয়টদের ক্ষমতা বেশি। 1974 সালে গ্রিসের তৎকালীন সামরিক জান্তা সমর্থিত নিকোসিয়ার এক অভ্যুত্থানের পর তুর্কি আক্রমণে সাইপ্রাস বিভক্ত হয়ে পড়ে। 1983 সালে তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসকে স্বীকৃতি দেয়। রবিবার তুর্কি সৈন্যরা দ্বীপটিতে আক্রমণের 51 বছর পূর্তি উপলক্ষে উত্তর সাইপ্রাস সফরকালে এরদোগান বলেন, আমরা দ্বিরাষ্ট্র সমাধানের উপর ভিত্তি করে দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে সমর্থন করি। একটি গণপূর্ত উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এরদোগান বলেন, এখানে আমাদের স্থাপন করা প্রতিটি পাথর তুর্কি সাইপ্রিয়টদের জন্য ভ্রাতৃত্ব, নিরাপত্তা এবং শান্তির প্রতীক। তুরস্ক সাইপ্রাসে আছে এবং সর্বদা উপস্থিত থাকবে। এরপর এরদোগান তুর্কি সাইপ্রিয়ট নেতা এরসিন তাতারের প্রতি তার সমর্থন প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখানকার স্থলজ বাস্তবতা অর্থাৎ দুটি রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেওয়ার সময় এসেছে। 1983 সালে দ্বীপটির তুর্কি অধিকৃত উত্তর তৃতীয়াংশকে তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাস নামের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যা শুধু তুরস্ক স্বীকৃতি দেয়। এরপর এরদোগান জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত টিআরএনসির সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা। এছাড়া এটি স্বীকৃতি না দেওয়াকে তিনি অন্যায় বলে অভিহিত করেন। এ সময় তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, টিআরএনসির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক স্থাপন
স্থাপন করা উচিত। এভাবে কয়েক দশক ধরে তুর্কি সাইপ্রিয়টদের সহ্য করা অন্যায়ের অবসান ঘটাতে হয়। এআই বদলে দিল ইসরায়েল ইরান যুদ্ধের পুরো খেলা। 2025 সালের ইসরায়েল ইরান যুদ্ধ আধুনিক যুদ্ধের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটি প্রথম বৃহৎ সামরিক সংঘাত যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধে অপরিহার্য ভূমিকা পালন করেছে। এই যুদ্ধে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি ও সামরিক কৌশল একত্রিত হয়ে গোয়েন্দা, লক্ষ্য নির্ধারণ এবং হামলার এআই এর পরিপক্কতা প্রমাণ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত বিমান হামলা ছিল কেবল সাধারণ বোমা বর্ষণ নয়, বরং এআই ভিত্তিক ডিজিটাল যুদ্ধ পরিকল্পনার ফলাফল, যা গতি, পরিধি ও নির্ভুলতায় নতুন মাত্রা এনেছে। এই যুদ্ধ প্রযুক্তির ভূমিকা বদলে দিয়েছে, তাত্ত্বিক সক্ষমতাকে বাস্তব আধিপত্যে পরিণত করেছে। দূরবর্তী অভিযানগুলোতে যোদ্ধা বিমানগুলোকে কমান্ড সেন্টারের সঙ্গে সারা সময় যোগাযোগ রাখা সম্ভব না হলেও এজ এআই সিস্টেম নিজে থেকেই তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। ইরান ছড়িয়ে ছিটিয়ে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা দিয়ে ইসরায়েলের লক্ষ্যভেদ কঠিন করার চেষ্টা করেছিল, কিন্তু মাত্র 12 দিনে হাজার হাজার লক্ষ্য ধ্বংস হয়েছে এআই এর কারণে। প্রথম 48 ঘন্টার আক্রমণ ছিল এই সফলতার মূল্যে। উচ্চগতির একাধিক একযোগে বিমান ও ড্রোন হামলার এআই ভিত্তিক নজরদারি তথ্য বিশ্লেষণ করে নির্ভুলভাবে উচ্চ মূল্যের লক্ষ্যগুলোতে আঘাত হানে। এআই শুধু আক্রমণে সাহায্য করেনি, যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি মূল্যায়ন, লক্ষ্য পুনর্নির্ধারণ এবং হুমকি এড়িয়ে চলাতেও ভূমিকা রেখেছে। তবে এআই কখনো মানুষের জায়গা নেয়নি। ইসরায়েল ও মিত্ররা মানব নিয়ন্ত্রণ নীতিতে বিশ্বাসী ছিল। সমস্ত প্রাণঘাতী হামলার অনুমোদন ছিল মানুষের হাতে। মানব বিচার বুদ্ধির রক্ষা করাই এই নীতির মূল কথা। যুক্তরাষ্ট্রের হাতে এলো মরণঘাতী ড্রোন লুকাস আধিপত্য বিস্তারের জন্যই এমন পদক্ষেপ। ভবিষ্যৎ যুদ্ধে কেবল সেনাবাহিনী, ট্যাঙ্ক কিংবা গোলা বারুদ ব্যবহার করেই শত্রুদের মোকাবিলা করা সম্ভব হবে না। প্রয়োজন পড়বে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো রণকৌশল এবং আধুনিক সমরাস্ত্রের। সেই উদ্দেশ্যে এক ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্র। শত্রুপক্ষকে মোকাবিলায় ইরানের আলোচিত একটি ড্রোনের আদলেই মার্কিন প্রশাসন তৈরি করল নতুন আরেকটি ড্রোন, যার মাধ্যমে আধুনিক যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ ইরানকে অনুসরণ করলো কেন যুক্তরাষ্ট্র? মুখে বলে যুদ্ধ চাই না, তবে অন্তরে যেন বিষ রোপণ করেছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন জায়গায় সংঘাত বাঁধিয়ে দেওয়ার পেছনে প্রায় খলনায়কের ভূমিকায় থাকে মার্কিন প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ কিংবা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চরম আগ্রাসন, সবকিছুতেই দফাদারির ভূমিকায় যুক্তরাষ্ট্র। আর এসব দেশকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করার অভিযোগ রয়েছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। তাই তো ইসরায়েলের মতো বন্ধু রাষ্ট্রগুলোর জন্য দফায় দফায় সমরাস্ত্র তৈরি করেই চলেছে হোয়াইট হাউস। এবার ইরানের আলোচিত শাহেদ 136 কামিকাজে ড্রোনের আদলেই নতুন একটি ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যার তত্ত্বাবধানে ছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে ঘায়েল করতে এরই মধ্যে ড্রোনটি উন্মোচনও করেই ফেলেছে মার্কিন প্রশাসন। 19 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ভবিষ্যৎ যুদ্ধের সাশ্রয়ী মূল্যের অস্ত্র ব্যবহার করতে লুকাস নামের নতুন এই ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ড্রোনটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন এই ড্রোনটি তৈরি করেছে। নতুন এই ড্রোনটি তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করা। ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী 25 জুলাই শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে শুরু হতে যাচ্ছে এই সংলাপ। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেস টিভি এ খবর জানায়। উল্লেখ্য, ইউরোপের পরমাণু শক্তিধর এই 3 দেশ একত্রে E3 নামেও পরিচিত। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূত। তারা আরাকচিকে বোঝাতে সক্ষম হন যে ইরানের জন্য এখন কূটনৈতিক পন্থা অবিলম্বের ভিত্তিতে একটি পরমাণু চুক্তিতে আসা জরুরি। যদি ইরান তাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জাতিসংঘ স্ন্যাপব্যাক প্রক্রিয়া অনুসরণ করবে। আর জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়বে ইরান। ওই বৈঠকের পরে ইউরোপের প্রভাবশালী 3 দেশের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয় ইরান। এর আগে গত মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করেছিল ইরান। সেই সংলাপের মূল লক্ষ্য ছিল নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সঙ্গে সমঝোতামূলক চুক্তি সম্পাদন। কিন্তু সংলাপ চলমান থাকা অবস্থাতেই গত 12 জুন রাতে
ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 25 অক্টোবর যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল। রুশ সেনা মারলে পয়েন্ট পাচ্ছে ইউক্রেনীয় সেনারা, ঠিক যেন ভিডিও গেম কল অফ ডিউটি। রাশিয়ার সেনা সদস্য হত্যা কিংবা তাদের অস্ত্র ধ্বংস করতে পারলেই মিলছে পয়েন্ট, এমনই অভিনব এক পদ্ধতি চালু করেছে ইউক্রেন। যুদ্ধবাজ পরিবেশে সেনাদের উদ্যম বাড়াতে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদারে এই উদ্যোগ নিয়েছে দেশটি। বিষয়টি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে। বোনাস নামে এই প্রকল্পটি ইউক্রেনে চালু করে 2023 সালে। পুরো পদ্ধতিটি তৈরি করা হয়েছে জনপ্রিয় ভিডিও গেমের আদলে, যেমন কল অফ ডিউটি, যেখানে যুদ্ধে অংশ নেওয়া সেনারা শত্রুপক্ষকে ধ্বংস করলে পায় নির্দিষ্ট পয়েন্ট। যেমন রকেট লঞ্চার ধ্বংস করলে মিলছে 50 পয়েন্ট, ট্যাঙ্ক ধ্বংসে 40 পয়েন্ট। ইউক্রেনীয় সেনাবাহিনীর এই কৌশল যেন বাস্তবের কল অফ ডিউটি। রাতের আধারে ড্রোন শনাক্ত এবং ধ্বংসের জন্য রাডার নিয়ে তল্লাশি চালায় ইউক্রেনীয় সেনারা। শত্রু ড্রোন শনাক্ত হলেই শুরু হয় পাল্টা গুলি। পুরো অভিযান ভিডিও করে রাখা হয়। এসব ভিডিওতে পরে সঙ্গীত সংযোজন করে তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। এই ভিডিও তথ্য ব্যবহার করে শুধু পয়েন্টই দেওয়া হচ্ছে না, সেই সঙ্গে সংগ্রহ করা হচ্ছে যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ উপাত্ত। সেনাদের উৎসাহ দিতে পয়েন্টের বিনিময়ে আর্থিক সুবিধাও রাখা হয়েছে, এমনকি সরাসরি পয়েন্ট দিয়েই কিছু নির্দিষ্ট পণ্য কেনার সুযোগ রয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজার অলৌকিক যোদ্ধারা, যুদ্ধবাজ নেতানিয়াহুর ঘুম হারাম করল যারা। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে 2 ইসরায়েলি সৈন্যকে গ্রেফতার বেলজিয়াম পুলিশ। সাইপ্রাস ভেঙে 2 রাষ্ট্র গঠন, তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের স্বীকৃতি চান এরদোগান। যেভাবে এআই বদলে দিল ইসরায়েল ইরান যুদ্ধের পুরো খেলা। যুক্তরাষ্ট্রের হাতে এলো মরণঘাতী ড্রোন লুকাস, আধিপত্য বিস্তারের জন্যই কি এমন পদক্ষেপ? 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসছে ইরান। রুশ সেনা মারলে পয়েন্ট পাচ্ছে ইউক্রেনীয় সেনারা, ঠিক যেন ভিডিও গেম কল অফ ডিউটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।